আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুদানে গোপন অস্ত্র কারা দিচ্ছে, জড়িয়ে পড়ছে ইরান রাশিয়া। ইরানকে ঘিরে ফেলতে দ্বিতীয় রণতরী, স্বৈরাচার সরকার পতন হবে, ট্রাম্প। ক্ষেপণাস্ত্র নিয়ে সমঝোতা নয়, ইরানের হুঁশিয়ারি। আরও এক ভয়াবহ যুদ্ধের সামনে বিশ্ব, পরাশক্তির জন্য কি প্রস্তুত ইরান? ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, প্রাণ গেল ৩ জনের। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সুদানের মাটি যেন এখন আন্তর্জাতিক পরাশক্তিগুলোর দাবার বোর্ডে পরিণত হয়েছে, যেখানে পর্দার আড়ালে চলছে এক গভীর ষড়যন্ত্র এবং ক্ষমতার লড়াই। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গত কয়েক মাস ধরে সুদান সেনাবাহিনীর এবং প্যারামিলিটারি ফোর্সের মধ্যকার সংঘাত সংবাদের শিরোনামে থাকলেও এখন নতুন করে যে বিষয়টি সামনে আসছে তা হল এই সংঘাতে কারা আসলে ইন্ধন যোগাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন এবং সমর বিশ্লেষকদের মতে সুদানের এই গৃহযুদ্ধে এখন জড়িয়ে পড়েছে ইরান এবং রাশিয়া, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিষয়টি যদি একটু সহজ করে বলি, সুদানের ভৌগোলিক অবস্থান লোহিত সাগরের তীরে হওয়ায় এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ঠিক এই কারণেই বিশ্বের বড় বড় শক্তিগুলো এখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে, সুদানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে এমন সব আধুনিক অস্ত্র দেখা যাচ্ছে যা স্থানীয়ভাবে তৈরি করা সম্ভব নয়, আর এখানেই আঙুল উঠছে ইরানের দিকে, কারণ তাদের ড্রোন প্রযুক্তির ব্যবহার সেখানে বাড়ছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে রাশিয়ার উপস্থিতি নিয়েও পশ্চিমা বিশ্ব বেশ উদ্বিগ্ন, কারণ লোহিত সাগরের বাণিজ্যিক রুট এবং সুদানের সোনা খনিগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে মস্কো তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এই যে গোপনে অস্ত্রের চালান আসা এবং যুদ্ধের ময়দানে বিদেশি শক্তির প্রভাব, এটি কি শুধুই বাণিজ্যিক স্বার্থ, নাকি এর পেছনে রয়েছে আফ্রিকা মহাদেশে নিজেদের আধিপত্য বিস্তারের এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা? সুদানের সাধারণ মানুষ যখন মানবিক সংকটে ভুগছে, তখন এই পরাশক্তিগুলোর ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে শান্তির আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। আর তাই বিশ্লেষকরা মনে করছেন, যদি এখনই আন্তর্জাতিক সম্প্রদায় এই অস্ত্র সরবরাহ বন্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তবে সুদান খুব শীঘ্রই আরেকটি সিরিয়া বা লিবিয়ার মতো দীর্ঘস্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্স ফলো করেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ঘটনা শুধুমাত্র সুদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব লোহিত সাগর হয়ে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণেও বড় ধাক্কা দিতে পারে। এবার নজর দেওয়া যাক মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির দিকে, যেখানে ইরানকে কেন্দ্র করে উত্তেজনার পারদ যেন নামছেই না, বরং সাগরে দ্বিতীয় মার্কিন রণতরী পাঠানোর ঘটনায় যুদ্ধের তামামা আরও জোরে বাঁচতে শুরু করেছে। লোহিত সাগর এবং পারস্য উপসাগরে আমেরিকার এই বিশাল সামরিক উপস্থিতি ইরানের জন্য এক বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে, কারণ একটি রণতরী আসা মানেই সেখানে শত শত যুদ্ধবিমান, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং হাজার হাজার নৌসেনার উপস্থিতি। তবে এর সাথে যুক্ত হয়েছে মার্কিন রাজনীতির এক নতুন সমীকরণ। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বর্তমান সরকারের পতন ঘটানোই হতে পারে তার প্রশাসনের মূল লক্ষ্য। আপনারা জানেন, ট্রাম্প সবসময়ই ইরানের ব্যাপারে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাসী ছিলেন, আর এখন তার রাজনৈতিক প্রচারণায় তিনি আবারও সেই সুরই তুলে ধরছেন, যা ইরানের বর্তমান প্রশাসনের জন্য নিঃসন্দেহে উদ্বেগের কারণ। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার এই দ্বিতীয় রণতরী পাঠানোর সিদ্ধান্ত কেবল সামরিক মহড়া নয়, বরং এটি তেহরানকে একটি স্পষ্ট বার্তা দেওয়া যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অন্যদিকে ট্রাম্পের এই রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের হুমকি ইরানের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ মনে করছেন এতে ইরান আরও কোণঠাসা হয়ে আগ্রাসী সিদ্ধান্ত নিতে পারে, আবার কেউ ভাবছেন এটি হয়তো শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল। সাগরে নৌবহর আর ওয়াশিংটনে রাজনৈতিক হুঙ্কার, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ আবারও একটি বড় সংঘাতের আশঙ্কায় দিন গুনছে।
আমার কাছে মনে হয় বিষয়টি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এটি আগামী দিনের মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের এক ইঙ্গিত হতে পারে, যেখানে আমেরিকা চাইছে তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরান চাইছে নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে। এই দ্বিমুখী সংঘর্ষে শেষ পর্যন্ত জল গড়ায় কোন দিকে, সেটাই এখন দেখার বিষয়। পরবর্তী খবরে আমরা আলোচনা করব ইরানের সেই অনড় অবস্থান নিয়ে, যা পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস বা সমঝোতা তারা করবে না। আপনারা জানেন, আমেরিকা এবং ইউরোপ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইরানের সাথে একটি নতুন পরমাণু চুক্তিতে পৌঁছাতে, কিন্তু তারা চায় এই চুক্তির মধ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকুক, যেন ইরান চাইলেই দূরপাল্লার কোনো হামলা চালাতে না পারে। তবে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারকরা এবং সামরিক কর্মকর্তারা এবার স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের মিসাইল প্রোগ্রাম সম্পূর্ণভাবে দেশের আত্মরক্ষার স্বার্থে এবং এটি কোনোভাবেই আলোচনার টেবিলে আসবে না। বিষয়টি যদি আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় ইরান মনে করে তাদের চারপাশে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকায় নিজেদের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি হল তাদের এই শক্তিশালী মিসাইল ব্যবস্থা। তারা বলছে, আমাদের হাত বেঁধে রেখে আমরা শত্রুর সাথে হ্যান্ডশেক করব না, যা তাদের পররাষ্ট্রনীতির কঠোর অবস্থানকেই তুলে ধরে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো মনে করে ইরানের হাতে উন্নত প্রযুক্তির মিসাইল থাকা মানেই মধ্যপ্রাচ্যের তেলক্ষেত্র এবং তাদের মিত্র দেশগুলোর জন্য বড় হুমকি। এই যে দুই পক্ষের অনড় অবস্থান, একদিকে সমঝোতার প্রস্তাব আর অন্যদিকে মিসাইল নিয়ে অনমনীয়তা, এটা কি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার সব দরজা বন্ধ করে দেবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন ইরান এই হুঁশিয়ারি দিয়ে আসলে নিজেদের অবস্থান শক্ত করছে, যাতে ভবিষ্যতে যে কোনো আলোচনায় তারা সুবিধাজনক জায়গায় থাকতে পারে। তবে এটাও সত্য যে মিসাইল ইস্যুতে সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর ইরান যদি তাদের প্রযুক্তির উন্নয়ন ঘটাতেই থাকে, তবে তা ভবিষ্যতে আরও বড় কোনো সংকটের জন্ম দিতে পারে। আপনারা যারা কমেন্টে আমাদের কাছে জানতে চেয়েছিলেন ইরানের সামরিক সক্ষমতা নিয়ে, তাদের জন্য বলছি, এই ঘোষণা প্রমাণ করে যে ইরান এখনই পিছু হটতে রাজি নয়, বরং তারা যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখছে। চতুর্থ শিরোনামটি শুনলে হয়তো আপনাদের অনেকের মনেই ভয়ের সঞ্চার হতে পারে, কারণ বিশ্ব কি সত্যিই আরও একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, এবং সেই যুদ্ধের জন্য ইরান কতটা প্রস্তুত তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। ইউক্রেন রাশিয়ার সংঘাত এবং গাজার পরিস্থিতির পর এখন যদি ইরান সরাসরি কোনো পরাশক্তির সাথে সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে? এই প্রশ্নটি এখন সবার মনে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান গত কয়েক দশকে এমন একটি অ্যাসাইমেট্রিক বা প্রথাগত যুদ্ধের বাইরের কৌশল গড়ে তুলেছে, যা দিয়ে তারা সরাসরি সম্মুখ যুদ্ধে না গিয়েও বড় শক্তিগুলোকে বিপদে ফেলতে পারে, যেমন তাদের প্রক্সি বাহিনী, ড্রোন টেকনোলজি এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা। ইরান জানে যে আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে সরাসরি বিমান বা নৌযুদ্ধে টিকে থাকা কঠিন, তাই তারা গেরিলা ম্যারিটাইম ওয়ারফেয়ার এবং সাইবার হামলার ওপর জোর দিচ্ছে। কিন্তু প্রশ্ন হল, ইরানের অর্থনীতি কি দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধের ভার বহন করতে পারবে? বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞার কারণে তাদের অর্থনীতি এমনিতেই ধুঁকছে। এর মধ্যে বড় কোনো যুদ্ধে জড়ালে তাদের দেশের অভ্যন্তরেই বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তবুও ইরানের নেতারা বলছেন তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত, এবং তাদের কাছে এমন কিছু সারপ্রাইজ বা গোপন অস্ত্র আছে যা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে। আপনারা যারা জিওপলিটিক্স নিয়ে ভাবেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইরান যদি সত্যিই যুদ্ধে জড়ায়, তবে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। তাই এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে আপনার আমার পকেটেও। বিশ্বের পরাশক্তিগুলোও এই ঝুঁকিটা জানে, তাই তারা হয়তো সরাসরি হামলার বদলে কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক অবরোধকেই বেছে নিতে চাইবে। কিন্তু বারুদের স্তূপের ওপর বসে থাকা মধ্যপ্রাচ্যে সামান্য একটি ভুলই যে ভয়াবহ দাবানল তৈরি করতে পারে, সেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। সবশেষ খবরে আমরা নজর দেব ক্যারিবীয় সাগরের দিকে, যা আমাদের মূল আলোচ্য বিষয়ে মধ্যপ্রাচ্য থেকে অনেক দূরে হলেও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বড় ঘটনা। সেখানে একটি নৌযানে মার্কিন বাহিনীর অভিযানে বা হামলায় ৩ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে।
যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো মাদক চোরাচালান বিরোধী অভিযান বা মেরিটাইম সিকিউরিটি অপারেশন ছিল, কিন্তু সাগরে এই ধরনের প্রাণহানি সবসময়ই প্রশ্নের জন্ম দেয়। ক্যারিবীয় সাগর আমেরিকার একেবারে ঘরের কাছে এবং সেখানে মার্কিন কোস্টগার্ড বা নেভির উপস্থিতি খুবই স্বাভাবিক, কিন্তু বেসরকারি বা সন্দেহজনক নৌযানে গুলি চালানো এবং তাতে মৃত্যুর ঘটনা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বেশ স্পর্শকাতর। এই ঘটনাটি নিয়ে এখনও বিস্তারিত তদন্ত রিপোর্ট সামনে আসেনি, তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে নিহতরা হয়তো কোনো অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, অথবা এটি একটি ভুল বোঝাবুঝির কারণে ঘটা ট্র্যাজেডি হতে পারে। আমরা জানি আমেরিকা তাদের জলসীমার নিরাপত্তা নিয়ে কতটা কঠোর, কিন্তু এই ধরনের লেথাল ফোর্স বা প্রাণঘাতী বল প্রয়োগের ঘটনা মানবাধিকার সংস্থাগুলোর নজরে আসবেই। এই ঘটনার সাথে কোনো আন্তর্জাতিক চক্র বা জিওপলিটিক্যাল শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। অনেক সময় দেখা যায় ছোট একটি ঘটনা থেকেও বড় ধরনের কূটনৈতিক জটিলতা তৈরি হয়, বিশেষ করে যদি নিহতদের নাগরিকত্ব অন্য কোনো দেশের হয়। আমরা এই খবরটির দিকে কড়া নজর রাখছি, কারণ সাগরে নিরাপত্তা বজায় রাখতে গিয়ে যদি সাধারণ মানুষের প্রাণ যায় তবে তা অবশ্যই উদ্বেগের বিষয়। আপনাদের কি মনে হয়, সাগরে এমন কঠোর অভিযান কি নিরাপত্তার স্বার্থে জরুরি, নাকি আরও সংযত হওয়া উচিত? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।